দিন আমাদের সময় দিন। 15 দিন তো সময় দিলাম, আমার দেওয়ার সময় শেষ। আরে তোদের হয়ে গেলে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিস, বুঝলি? ঠিক আছে দাদা। আরো আরো কয়েকটা দিন আমাদের সময় দিন, আরো কয়েকটা দিন আমাদের সময় দিন। এই এনে তালা লাগা। তবে রে, তবে রে শয়তান। হরি হে মাধব, স্নান করবো না গা ধোবো? বাবা এই মেয়ে তো না, আমি হাত ছাড়লে তোদেরকেও কিন্তু এই রাধুর ভিতে ছাড়তে হবে। কোনটা ছাড়তে চাস, আমার হাত না রাধুর ভিতে? ভয় লাগাচ্ছেন? আরে আমি কি ভূত যে তোকে ভয় লাগাবো? শোন শোন শোন, আরে শোন না। আচ্ছা দেখ, তোকে এই ভিটেও ছাড়তে হবে না, আর তোর গায়ে কেউ আঙুলও তুলবে না, কিন্তু একটা শর্ত আছে, আমার সঙ্গে একটা রাত। নষ্ট মেয়ে ছেলে, আমার গায়ে তুই হাত তুলেছিস, সারা জীবনের জন্য তোর সতীত্ব আমি। রাধো পুলিন্দা, হরেক মাল 5 শিকে লুটে নে। বেরোবার পর জানা থাকলে তবে ভেতরে ঢুকতে হয়। অভিমন্যু ঠিক একই ভুল করেছে, ঠিক সময় না এসে পৌঁছলে কি হতো বল? ক্রেডিট নিচ্ছেন? অন্তত আপনার এই কথাগুলো শোনার হাত থেকে তো বেঁচে যেতাম। দাদা তুই চাকরিটা পেলে আমাকে একটা চানিয়া চলি কিনে দিবি? হ্যাঁ, যাতে বম্বের হিরোইনদের মতন ওটা পরে তুই নাচতে পারিস, তাই তো? মা দেখো না দাদা কি বলছে। বিজু, তোমাকে আমি কতবার বলেছি মা যে তোমার এই ঠাকুর দেবতার উপর আমার কোনো বিশ্বাস নেই। এসব কথা বলতে নেই বাবা, শুভ কাজে যাচ্ছিস, এসব অলক্ষণের কথা মুখেও আনতে নেই। তাছাড়া এসব কাজে ঠাকুরের আশীর্বাদই তো সব থেকে আগে প্রয়োজন। তুমি আমাকে আশীর্বাদ করো তাতেই হবে। আর তাছাড়া তোমার ওই ঠাকুর আমাদের এমন কোনো উপকার করেনি যে তাকে তোয়াজ করে চলতে হবে। তুমি বিশ্বাস করো তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে জোর করো না। আমার দেরি যাচ্ছে মা, চলি। চলি না, বল আসি। আসি। দুর্গা দুর্গা। না না, থ্যাংক ইউ স্যার। স্যারকে পাবেন না। বিজয় কুমার মিত্র ব্যস্ত আছেন, ইন্টারভিউ চলছে। May I come in, sir? Yes, come in. বসতে পারি? হ্যাঁ, অসুবিধা না থাকলে বসতে পারো। This is my biodata, sir. Oh. Ordinary student. থাকা হয় কোথায়? কামারহাটি। বাবার নাম কি?
সেটা বায়োডাটাতে লেখা আছে স্যার। সেটা আমি জানি। বাবার নাম মুখে আনতে খুব লজ্জা করছে? খুব খারাপ লোক বুঝি? সঞ্জয় কুমার মিত্র। গুড। তা কোন কলেজ থেকে তুমি? জাস্ট মিনিট, কি নাম বলে? সঞ্জয় কুমার মিত্র। কি করেন তোমার বাবা? ব্যবসা। কিসের ব্যবসা? ঘুঁটের ব্যবসা। কি? না, আসলে আমার পিতৃদেবের জামা কাপড়ের আমদানি রপ্তানির ব্যবসা, মানে গার্মেন্টস এক্সপোর্ট ইম্পোর্ট। তাহলে বরানগরের সঞ্জয় মিত্র তোমার বাবা? সে কথা আমায় আগেই বলবে তো। আপনাকে সেটা আমি অনেক আগেই বলেছি স্যার। সঞ্জয় আমার অনেক পুরনো দিনের বন্ধু। আচ্ছা, সঞ্জয়ের ছেলে তো শুনেছিলাম পুলিশ ট্রেনিং এ আছে। তুমি কি? না, সেটা আমি নই, অন্য কেউ। অন্য কেউ মানে? মানে সে হচ্ছে সঞ্জয় মিত্রের অন্য পক্ষের ছেলে। ইন্টারেস্টিং। সঞ্জয়টা যে এতদিন ডুবে ডুবে এরম ভাবে জল খেয়েছে সেটা আমি জানতাম না। খুব রসিকলো। হ্যাঁ, তা সঞ্জয় তোমার মাকে বিয়ে করেছেন না এমনি এমনি ডেকেছেন? আমার মনে হচ্ছে আপনার দিনটা আজ খুব খারাপ, মিস্টার তরফদার। সে কি, তুমি হাতও দেখতে পারো নাকি? খুব ভালোভাবে পারি। হ্যাঁ, তাহলে তাহলে আমার হাতটা একটু দেখো না। বুঝলে, এই আমার হাতে বুঝলে এই কেতু আর রাহু। ইউ স্কাউন্ডারেল, আই উইল কমপ্লেন টু সঞ্জয়। হরিদা, ও হরিদা, কি হলো? আরে কড়া করে চা বানাও দেখি আদা দিয়ে। খাই বেশ জম্পেশ করে। সকাল থেকে মাথাটা কেমন টন টন করছে, বুঝেছো? কেন রে, তোর ঠাকুরদা কি মরার আগে এই দোকানটা তোর বাপের নামে উইল করে রাখছে? যখন তোরা ফরমাস করবি তখনই এইটা মুখের সামনে হাজির করতে হইব। আরে লিস্টি তো সঙ্গে যা শীত ঠিক চাপ বড় হইয়া গেছে। আগের পাওনা গন্ডা শোধ কর, তারপর চা পাবি, নইলে এক গ্লাস জলও পাবি না। এই কয়া রাখলাম। এই হরিদা হঠাৎ এত খেপে গেল কেন বলতো? দেখ, রাতে হয়তো বৌদি রাতে ধোলাই খেয়েছে। আরে বিজয়, আয় আয়। কি ব্যাপার, তোর ইন্টারভিউ কি হলো? আর তোর ইন্টারভিউ? মধুরে জল দে। বাস এই পর্যন্তই, এর বেশি আর কিছু দিতে পারবো না। হ্যাঁ, মানে? মানে আর কিছু দিতে পারুম না। আমার চলবো কি করে? হ্যাঁ, ও হরিদা, কথাটা শোনো তুমি। ধরো তোমার সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দিলাম, তখন? আরে পুজোর সময় তুমি বৌদিকে নিয়ে হানিমুনে যেও। আর যদি বৌদি না যেতে চায় তো মধুর ডাগর বোনটা তো আছে। হরিদা, ওদের মুখ সামলে কথা বলতে বলো, এইসব কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা কি হইতেছে কি? আর তোদেরও বলি হারি, গাছে কাঁঠাল গোপে তেল। চাকরি হইব না চাই, সাতমন তেলও পুড়বো না, রাধাও নাচবো না। ও হরিদা, আরে আমরা পয়সা না দিতে পারলে কি হয়েছে? আমাদের বাবারা তো আছে, মানে আমার বাবা, বিজয়ের বাবা। বিজয়ের বাবা যতদিন বাবা আছে ফুটনি করে বেড়াচ্ছে। বাবা চিৎপটাং হইলে সব শেষ। তখন সৎ ভাই বাড়ির ত্রিসীমানায় ডুবতে দেবে না। ভিক্ষার থালা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে, বাবা ভিক্ষাতে, বাবা ভিক্ষাতে। মধু, বিজয়, কি হলো বল দেখিনি? এত রাত হলো, ছেলেটার এখনো পাত্তা নেই। বিজু, বিজু, ইন্টারভিউ কেমন হলো তোর? বিজু, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। কি হয়েছে নাকি? আমি জিজ্ঞেস করছি যে ইন্টারভিউ কেমন হয়েছে। খারাপ। কেন? ভালো হয়নি তাই? উমা, এটা আবার একটা উত্তর হলো নাকি? সারা দুনিয়ার লোক চাকরি পাচ্ছে আর তুই চাকরি পাচ্ছিস না? না, পাচ্ছি না। আমাদের দেশে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পঙ্গুদের চাকরি হয় কিন্তু কোনো বেজমা চাকরি হয় না। আর কিছু জিজ্ঞেস করবে? না, তুই এটা কি করলি বলতো? এটা ভালো করলি না। তোর ইন্টারভিউটা যাতে ভালো হয় তার জন্য মা সারা দিন না খেয়ে ঠাকুরের কাছে মানত করে বসেছিল, আর তুই আমি কোনো কথা শুনতে চাই না ইন্সপেক্টর। আপনার এরিয়ার ভেতর একজন গুন্ডা যা খুশি তাই করে যাচ্ছে আর আপনি ওকে মদত দিচ্ছেন। সম্পূর্ণ মিথ্যা কথা স্যার, আপনি বিশ্বাস করুন, পুলিন মন্ডলের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমার মনে হয় আমার বিরুদ্ধে আপনার কাছে কেউ কান ভাঙাচ্ছে। চুপ করুন, মনে রাখবেন আমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে নেই। আপনি ইমিডিয়েটলি পুলিন মন্ডলকে অ্যারেস্ট করুন। কিন্তু স্যার,
পুলিন মন্ডলের এগেনস্টে আমি যদি কোনো ক্লু না পাই তাহলে তাকে অ্যারেস্ট করবো কিসের বেসিসে? ক্লু খোঁজার দায়িত্ব আমার নয়, আপনার। আর সরকার বোধহয় আপনাকে ঠিক এই জন্যই বসে বসে মাইনে দিচ্ছে। হ্যাঁ সেটা ঠিকই স্যার, কিন্তু আই সে উইল ইউ অ্যারেস্ট পুলিন মন্ডল, অথবা আপনার এগেনস্টে স্টেপ নেব কিনা সেটা আমি ভেবে দেখছি। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, কেঁচো খুঁড়তে খুঁড়তে না সাপ বেরিয়ে পড়ে। না না স্যার, আমি দেখছি স্যার, আমি দেখছি কি করা যায়। আসলে ওকে নয় অ্যারেস্ট করলাম, কিন্তু কোর্টে তুললে ওর এগেনস্টে এভিডেন্সের প্রয়োজন পড়বে। ভীষণ পাওয়ারফুল লোক স্যার, ওর বিরুদ্ধে সাক্ষী দেবে কে? আপনি? আমি দেবো। যার চরকায় তেল দেবার জন্য আপনি উপদেশ দিয়েছিলেন, এই আপনাদের মতন নোংরা অসৎ পুলিশের জন্য আজ দেশের এই অবস্থা। কিছু মনে করো না বন্ধু, এই তোমার স্ত্রীটা আমি বসলে এই সোয়াইনদের আমি চাপকে চাপকে সিধে করে দিতাম। হ্যাঁ করে আবার দেখছেন কি? যান আদা জলকে পুলিন মন্ডলের পেছনে লেগে যান, নইলে আপনার পেছনে আমি এমন লাগান লাগবো যে আমার পিছু ছাড়াতে আপনার শরীরের বিশেষ অংশটাই কেটে বাদ দিতে হবে। কিছু বুঝলেন? জানি কি ভাবছেন। গো অ্যান্ড অ্যারেস্ট হিম স্যার। সোয়াইন। হ্যালো স্যার, আমি ইন্সপেক্টর অলোক সেন বলছি স্যার। হ্যাঁ আলোক বলো, তা এত রাতে কি মনে করে? এদিকে একটা বিপদ হয়ে গেছে স্যার, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। 24 ঘন্টার মধ্যে আপনাকে অ্যারেস্ট করতে না পারলে আমার চাকরি মায়ের ভোগে স্যার। তোমাকে এর জন্য আমি এতদিন টাকা দিয়ে পুষেছি, আমার 12টা বাজাবার জন্যে? এখন তুমি আমাকেই অ্যারেস্ট করার হুমকি দিচ্ছ? ভালো করে শুনে রাখো আলোক, আমার গায়ে যদি এতটুকু আঁচড় লেগেছে তাহলে এতদিন ধরে আমার যত টাকা তুমি হজম করেছো সব আমি টেনে বার করবো। আমার কিছু করার নেই স্যার, এখন আমি যা বলছি তাই করুন, এতে আপনার আমার দুজনেরই মঙ্গল হবে। দাঁড়া, তোকে খুব তাড়াতাড়ি মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শোনাচ্ছি। এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, এখন আমাকেই চবল মারতে চাইছে। দাঁড়া, তোর বিষ দাঁত আমি ভাঙছি নচ্ছার কোথাকা। কি বললে রে? সরি স্যার, সরি সরি স্যার, সরি স্যার, সরি 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 বেরো গাড়ি, বেরো। তোর যত মাস্তানি করার করেছিস, এবার তোর রিটায়ারমেন্টের সময় এসছে। কেন তুই যে শহরে সব মাস্তানদের ঠেকা নিয়ে বসে আছিস? তা বলতে পারিস। তুই তো জানিস এই অঞ্চলের দেখভাল করার দায়িত্ব আমার। ওই ইউনিফর্মটা পরে অনেকেই লম্বা চওড়া কথা বলতে পারে, ওই ইউনিফর্মটা ছেড়ে আয়, তারপর দেখছি তোর কত মূল্য। ঠিক আছে, এরপর তোর সাথে ইউনিফর্ম ছাড়াই দেখা হবে। আমি বলেছিলাম তোকে আসবো। এসছি। পিঁপড়ে যখন মরার সময় হয় তখন তার পাখনা গজায়।
আমার উপর তোমাদের ভক্তি ভালোবাসা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে আমি জানি না, তাই বেঁচে থাকতে থাকতে আমার অতীত দিনের ফেলে আসা দিনগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি ছিলাম অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। আমার বাবা ছিলেন মেদিনীপুরের বিদ্যাসাগর স্কুলের ক্যাডারে। বাবার অকাল মৃত্যুর পর সে চাকরিটা আমি পাই। কোন রকম আমাদের সংসার চলে যাচ্ছে। আমাদের সংসার বলতে আমি আর আমার মা ঠিক এই সময় পিড়াপিড়ি করতে থাকেন রমাকে বিয়ে করার জন্য। রমাকে আমার পছন্দ ছিল, বিয়েও করে। ফুলসজ্জার রাত্রি হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। সঞ্জয় বাবু, আপনার মার অবস্থা কিন্তু খুবই খারাপ, ওনাকে শহরে নিয়ে গেলেই ভালো হয়। হ্যাঁ, শহরে? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবেন হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সে রাত্রে আমি মাকে নিয়ে শহরে চলে গেলাম। দুদিনের মধ্যে মা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু একটা চূড়ান্ত দুঃসংবাদ যে আমার জন্য অপেক্ষা করছিল আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। হঠাৎ খবরের কাজ খুলে দেখলাম মেদিনীপুরের সমস্ত গ্রাম বন্যায় ভেসে গেছে। আমি মাকে ফেলে ছুটলাম গ্রামে। কোথায় গ্রাম, কোথায় ঘর, কোথায় বাবার রমা? আমি পাগলের মতো ঘুরে বেড়াই রমাকে খুঁজে পাবার জন্য, কিন্তু পাইনি। শেষে না পেয়ে ফিরে আসে আবার মার কাছে। ধীরে ধীরে একটা চাকরিও পেয়ে যায়। রাত জেগে পড়াশোনা করে এমএ পাস করি। তারপর ভাগ্যের জোরে একটা বেসরকারি ফার্মে চাকরি পায়। সেই ফার্মের মালিক ছিলেন সুরেন্দ্রনাথ বসু, দেবতুল্য মানুষ। আমার উপর ছিল তার অগাধ বিশ্বাস। তারপর হঠাৎই একদিন তিনি তার মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। এভাবে জীবনটাকে নষ্ট করুন না। যা ঘটেছে তা কাউকে বলার প্রয়োজন নেই। আমি জানি তুমি মাধুরীকে বিয়ে করে আরো সুখী হবে। ভাববার জন্য কিছুদিন সময় চেয়ে নিলাম। বাড়িতে এসে মাকে সব বললে মাও বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু এইভাবে তো সারাটা জীবন চলতে পারি না সঞ্জু। রমাকে খোঁজার জন্য কম চেষ্টা তো তুই করিসনি। 3 বছর হয়ে গেল, কোনো হদিশ নেই। রমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় মা। ওর ঋণ আমি কোনোদিনই। ওর ঋণ আমিও হয়তো এই জীবনে শোধ করতে পারবো না, কিন্তু বাবা তোর সামনে যে অনেকটা জীবন পড়ে আছে। তাছাড়া মাধুরীর বাবা সুরেন বাবু, তার কাছেও তো তুই ঋণী। মাধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েও গেল। সবসময় ভাবতাম যে ভালোবাসা আমি রমাকে দিতে পারিনি সেটা যেন আমি মাধুরীকে দিতে পারি। ঠিক এই সময় মাধুরীর কোল আলো করে আমাদের প্রথম সন্তানের জন্ম হয়। এই সুখবরটা মাকে দেবার জন্য আমি হাসপাতালের বাইরে আসি। বাইরে যে আমার জন্য আরেকটা খবর অপেক্ষা করছিল সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হঠাৎই রমার সঙ্গে আমার দেখা হয়ে যায়।
আমি আমার নিজের চোখকে বিশ্বাস পর্যন্ত করতে পারিনি। রমাকে দেখে সেদিন যেরকম আমি আনন্দ পেয়েছিলাম, তেমনি নিষ্পাপ মাধুরের মুখটা মনের মধ্যে ভেসে আসাতে নিজের উপর ধিক্কারের জন্মেছিল। রমাকে সব কথা খুলে বলে আমি মেদিনীপুরে ফিরে যাব, কিন্তু তুমি মাধুরীকে কিছুতেই কষ্ট দেবে না? না না, এ হতে পারে না রমা, এ হতে পারে না। তোমাকে এখানে একা ফেলে আমি যেতে পারবো না। তুমি আমার পাপের বোঝার পারছো না, প্লিজ। তুমি কোনো পাপ করনি, কোনো পাপ তুমি করনি। আমি রমা, রমা, রমা। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, তুমি আর আমি ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিনও জানবে না আমরা দুজন স্বামী স্ত্রী। আজ পর্যন্ত রমা কোনোদিন স্ত্রীর অধিকার দাবি করেনি, আর আমিও চাইনি রমাকে ঠকাতে। হরি হে মা ধোবো, স্নান করবো না গা ধোবো? খাচ্ছিল তাতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে, বলে কিনা আমাকে অ্যারেস্ট করবে। দুদিনের যোগী, ভাদ্রিকায় অন্ন, বোকা। তোর সময় হয়ে এসছে, আর কেউ তোকে বাঁচাতে পারবে না। বেশ, দেখ তাহলে কে বাঁচে আর কে মরে। পাগল নাকি? এক্সকিউজ মি জেন্টলম্যান, এটা হাসপাতাল, যখন খুশি অপারেশন থিয়েটারে ঢোকা যায় না। ডক্টর, আমার বাবা। ওয়েল, উনি যতক্ষণ এখানে আছেন উনি আমার পেশেন্ট। প্লিজ ওয়েট হিয়ার, প্লিজ। এক্সকিউজ মি সিস্টার, আমি সঞ্জয় মিত্রের ওয়াইফ। ওনাকে এখন কোথায় রাখা হয়েছে? অপারেশন থিয়েটারে। ওর অবস্থা খুব সিরিয়াস। মা চল চল। জয়, এসব কি হয়ে গেল রে? সব ঠিক হয়ে যাবে, চলো তুমি বসো, আমি দেখছি। তুই ডাক্তারের সঙ্গে কথা বলেছিস? এসো মা, তুমি চিন্তা করো না। বসো। কেঁদো না মা, কেঁদো না। সঞ্জয় মিত্র বাড়ির কেউ আছেন? হ্যাঁ ডক্টর। ডক্টর বাবা, পেশেন্ট কেমন আছে ডক্টর? দেখুন, অবস্থা খুবই খারাপ, এখনো কিছু বলা যাচ্ছে না। মানে আমরা যদি একবার প্লিজ হ্যাভ পেশেন্স। এখানে এত লোক ভিড় করবেন না, আমাদের কাজের খুবই অসুবিধা হচ্ছে। ঘরের লোক ছাড়া বাকিরা বাইরে বেরিয়ে যান প্লিজ। এক মিনিট ডক্টর, এখানে বাইরের লোক কেউই নয়, সকলেই মিত্র পরিবারের। অপারেশন টেবিলের সমস্ত ইনস্ট্রুমেন্টস রেডি আছে তো? ইয়েস স্যার। অক্সিজেন সিলিন্ডার রেডি আছে তো? ইয়েস স্যার। রাইট। এক্সকিউজ
এক্সকিউজ মি ডক্টর, ইয়েস, পেশেন্ট এখন কেমন আছে? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। 48 আওয়ার্স না গেলে কিছু বলা যাবে না। এখন ওপরওয়ালাই ভরসা, তাকে মন দিয়ে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। কাম অন সিস্টার। শালা হারামজাদা, চারটি গুলিটাও বেঁচে গেল, কিন্তু পুলিন মন্ডল কখনো হারে না, হারতে পারে না। পুলিন মন্ডল কখনো হারতে পারেন না। এবার আরো আমার হাত থেকে রেহাই পাবেন না। চল। সিরিয়াস ইনজুরি, বাট হি ইজ আ ভেরি স্ট্রং ম্যান। কিন্তু বেশ কিছুদিন ওনাকে কেয়ারে রাখতে হবে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। তাড়াতাড়ি চলো।
ছাড়ো